সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন রাজনীতিক ফয়সাল আহমেদ বাহার, বাম দিকে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং লেখক বাকিবিল্লাহ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 17 আগস্ট 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 সাংসদ চেয়ারম্যানদের আত্মীয়দের চাঁদাবাজি। 2012 বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ও লীগ নামধারী ভুইফুর সংগঠনের ছড়াছড়ি। 2013 সাভারে ছাত্রলীগ নেতার হামলায় আহত প্রতিবন্ধী যুবকের মৃত্যু। 2014 সেদিন শেখ হাসিনা সীমান্ত দিয়ে পালিয়ে যেতে চেয়েছেন। 2016 সেলিমা রহমান ও বুলু সহ 67 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 2017 লন্ডনের হাসপাতালে মেয়র আনিসুল হক। 2018 নিরাপদ সড়ক আন্দোলন, রাস্তা থেকে ধরেই মামলার আসামি। 2019 ভুল স্পেসিফিকেশনে 1400 কোটি টাকার প্রকল্প। 2021 1100 কোটি টাকা আত্মসাতের মামলায় অরেঞ্জের মালিক কারাগারে। 2022 4 কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কার উদ্বোধনের আগেই চলাচলের অনুপযোগী। 2023 বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে প্রধানমন্ত্রী। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি ফয়সাল আহমেদ বাহার, আপনার কাছ থেকে 2012 সালের একটি খবর, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ও লীগ নামধারী ভুইফোর সংগঠনের ছড়াছড়ি। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে মুক্তিযুদ্ধ এবং নানান বিষয়কে লীগ এগুলো পুঁজি করে বিভিন্ন ভুইফোর সংগঠন হতে আমরা দেখেছি এবং এই সংগঠনগুলোর মাধ্যমে দুঃশাসনকে দীর্ঘায়িত করবার জন্য যে বীজ বা যে শেকড় সেটি গাড়া হয়েছিল। এর দায় আসলে ওই সময় সরকারের কতটুকু, এটি কি ক্রিয়াশীল কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হতে পারে কিনা, না এটি একেবারে সিদ্ধান্ত নিয়ে এই ফ্যাসিবাদ যে স্প্রেড করছে সেই কারণেই এগুলো সুযোগ করে দেওয়া হয়েছিল? গত 16 বছরে যে আওয়ামী লীগ দুঃশাসনের সময় আমরা দেখেছি যে তাদের বিভিন্ন লীগের মুক্তিযুদ্ধের নাম দিয়ে, চেতনার নাম দিয়ে, শেখ মুজিবুর রহমানের নাম দিয়ে, মানে বঙ্গবন্ধুর নাম দিয়ে বিভিন্ন অঙ্গ সংগঠন, ভুইফুর সংগঠন করা হয়েছে। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল ছিল এবং তাদের সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, এমন মিলে 10-12টা সংগঠন তাদের ছিলই। পাশাপাশি তারা আধিপত্য বিস্তারের জন্য, এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড তো আমরা মনেই করি না, এটা একটা চাঁদাবাজির দোকানদারি অথবা পেশি শক্তি প্রদর্শনের একটা সংগঠন তারা তৈরি করেছিল এবং সেখানে আপনার মুক্তিযুদ্ধ লীগ, প্রজন্ম লীগ, তরুণ লীগ, তারপরে তাঁতি লীগ, ছিন্নমূল লীগ, আপনার ডিজিটাল ওলামা লীগ, এই টাইপের বিদঘুটে সব নাম দিয়ে এরকম প্রায় 300-র উপরে তারা এরকম সংগঠন তারা করেছিল। এবং এই সংগঠনগুলোর কাজ ছিল আপনার জমি দখল। আপনি তখন খেয়াল করে দেখবেন যে রাস্তার পাশে সরকারি ভূমিতে তারা অফিসগুলো তারা স্থাপন করত এবং স্থাপন করে সরকারি ভূমিগুলো তারা দখল করত এবং ওই যে অফিস, ওই অফিস কেন্দ্রিক আশেপাশের যত দোকান, ব্যবসা বাণিজ্য আছে,
ভূমি সংক্রান্ত বিষয় আছে ওগুলো তারা নিয়ন্ত্রণ করত এবং সেখান থেকে চাঁদা তুলতো। এবং আপনার এই যে এই সংগঠনগুলোতে যাদেরকে আনা হতো এবং তারা একটা বাণিজ্যের কেন্দ্র, যেমন এটা দিয়ে একটা পদক বাণিজ্য, ধরেন আপনার আসলো সম্বর্ধনা বাণিজ্য, একজনকে এনে এখানে তাকে নাম দিয়ে একজন নেতার সাথে ছবি উঠায় বসায় তারা অনেক টাকা তার বাণিজ্য করত। এবং এখান থেকে শুধুমাত্র তারা এই যে সংগঠনগুলোতে বিভিন্ন পেশাজীবীদের মধ্যে, এবং আপনি একটা নাম দেখবেন যে সৈনিক লীগ একটা নাম ছিল, হারুনুর রশিদ সাহেব এই সৈনিক লীগের তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি একটা বেসরকারি টিভি চ্যানেলের মালিক ছিলেন। তাহলে সরকারি সম্পত্তি দখল, মানে জনগণের সম্পত্তি দখল, অন্যায়ভাবে টিভির লাইসেন্স নেওয়া, সম্পত্তির লাইসেন্স নেওয়া, এগুলো ছিল এই সংগঠনগুলোর মূল উদ্দেশ্য। এবং সেখানে সৈনিকদের মধ্যে, অবসরপ্রাপ্ত সৈনিকদের মধ্যে সংগঠন করা, আপনার সরকারি চাকরিজীবীদের মধ্যে সংগঠন করা, জনতার মঞ্চ করে যেমন তাদেরকে আনা হয়েছিল, এরকম অনেকগুলো সংগঠন তারা করে তাদের ফ্যাসিবাদকে প্রলম্বিত করতে চেয়েছে। এবং এক্ষেত্রে শুধু এগুলোই না, তারা মুক্তিযুদ্ধের চেতনা নামে ভাস্কর্য, আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য, তারা আপনার 10,000-এর মতো ভাস্কর্য তারা বাংলাদেশে বানিয়েছে এবং বলা হয় যে 4,500-5,000 কোটি টাকার মতো এখানে তারা করেছে। এবং এটাতে তারা কোনো মানে আলাদা ভাস্কর্য দপ্তর বানায় নাই, কিন্তু সব দপ্তরগুলোতে শেখ মুজিবের ছবি আপনার এই ভাস্কর্য থাকতো। আপনার সেটা এই রাস্তার শুরুতে, রাস্তার শেষে, আপনার পুকুরের মধ্যে, ইভেন আপনার শেখ মুজিবুর রহমানের যে বই অসমাপ্ত কারাগারের রোজ নামচা, আত্মজীবনী, এগুলো নিয়েও তারা বই ভাস্কর্য বানিয়েছে। তো এগুলো করে তারা ফ্যাসিবাদকে আসলে একটা চিরস্থায়ী রূপ দিতে চেয়েছে। আমরা কি এই সিস্টেমকে বদলাতে পেরেছি অভ্যুত্থানের বাংলাদেশে? এখন তো আবার যারা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কি এভাবে নামে বেনামে ছড়াচ্ছে না? খেয়াল করে দেখবেন আমাদের সেন্ট্রাল বিএনপির দপ্তর থেকে, জাতীয়তাবাদী দলের দপ্তরে রুহুল কবির রিজভী সাহেব, তিনি কিছুদিন আগে কয়েকদিন পরপর তিনি এই বিবৃতিগুলো দেন যে আমাদের 11টা অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের বাইরে অন্য কোনো সংগঠন নাই, এবং যারা এগুলো করার চেষ্টা করে অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। এই বিবৃতি যখন দেয়া হয় তার মানে এই সব সংগঠন তৈরি হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু সুবিধাবাদী গোষ্ঠী সবসময় শুরু থেকে এখন পর্যন্ত সুবিধাবাদী গোষ্ঠীগুলো তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে, এবং তারা কিন্তু ত্যাগের সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। একটা সুবিধাজনক সময় তারা আসে এবং কিছু নেতার পিছনে ঘুরে এবং তাদের একটা ছবি দিয়ে তারা এই সংগঠনগুলো, এই ব্যানার পোস্টারগুলো করার চেষ্টা করে। তারপরে একটা ওই প্রোগ্রাম সেমিনারের মতো করে নেতাদেরকে এনে তারা এগুলো চেষ্টা করে। এবং বিএনপি এই ব্যাপারে শুরু থেকে এবার কঠোর হওয়ার চেষ্টা করছে। এবং আমি জাতীয় পর্যায়ে আমি জেলা বিএনপির যেটা জানি, চাঁদপুরের এই ধরনের কোনো সংগঠন কোনোভাবেই অ্যালাউ করা হচ্ছে না, এবং আমরা আশা করি জাতীয়ভাবে এবং সারা বাংলাদেশে আরো বিএনপি কঠোরভাবে এগুলো দমন করবে। বিশৃঙ্খলা কিন্তু তৃণমূলে আছে, আমাদের এইসব নামে বেনামে সংগঠন, এটাতে আমাদের হাইকমান্ডের পুরো নজর আছে এবং তারা সামনেতে আরো বেশি কঠোর হবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। কি বিষয় বাকিবিল্লাহ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি তো প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত এবং এই অভ্যুত্থানের একেবারে সরাসরি রাস্তায় থেকে আপনি নেতৃত্ব দিয়েছেন এবং আন্দোলন করেছেন। অভ্যুত্থানের বাংলাদেশে যে এই রাজনীতির যে চর্চা বিগত 15 বছরে, সেই চর্চার ধারাবাহিকতা কি অব্যাহত রয়েছে না বদলেছে? ফয়সাল ভাই বলছেন যে বদলেছে, কিন্তু বাস্তবতা কি সেই কথা বলে? আমি আসলে পরিষ্কারভাবে মনে করি যে এই পরিবর্তনগুলি মানে কাঠামোগত পরিবর্তন এবং সেটা দীর্ঘমেয়াদী চর্চা করার সাথে সম্পর্কিত। ফলে আমি নিজেই আশা করি না যে একটা অভ্যুত্থানের পরে খুব ম্যাজিক্যালি আমাদের এই জায়গার এই পরিস্থিতিগুলি বদলায় যাবে। প্রশ্নটা হচ্ছে যে চর্চাটা শুরুর আমরা ইঙ্গিতটা দেখতেছি কিনা। এখন আসলে সো ফার আমরা রাজনৈতিক চর্চার মধ্যে, বিশেষ করে ক্ষমতা চর্চা এবং রাজনৈতিক দলের যে চর্চা, সেই জায়গায় আমি খুব ছোট ছোট সিগনিফিক্যান্ট কিছু থাকতে পারে, কিন্তু একদম একটা বড় পরিবর্তনের জন্য, কাঠামোগত পরিবর্তনের জন্য আমি শুধু একটা কথা বলি যে এত সংস্কার আমরা আলাপ করলাম, এত সংস্কার নিয়ে আলাপ, আমরা সবচেয়ে প্রাইম সংস্কারের আলাপটা করি নাই, সেটা হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার। এখন এই প্রশ্নটাকে অ্যাভয়েড করে, ফলে এখানে যেটা হয়েছে যে এই জায়গাটায় যেহেতু আমাদের ক্ষমতার কাছাকাছি এবং এই ফ্যাসিবাদ উত্তর যুগে ক্ষমতার এই কন্টেন্ডারের জায়গায় বিএনপি একটা গুরুত্বপূর্ণ শক্তি, বিএনপি এটা শুরু করতেছে কিনা
সেটার উপর আসলে অনেক কিছু নির্ভর করবে। সে যদি এই স্ট্রাকচারাল চর্চা শুরু করে রাজনৈতিক দলের সংস্কার, যে কোন প্রক্রিয়ায় আসলে যেটা বাহারভাই বলতেছিলেন যে আমাদের তৃণমূলে বা আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এই জায়গাটা আছে যে সবসময় এটারে ব্যবহার করে কিছু সুবিধাবাদী একটা গোষ্ঠী তৈরি হয়ে যায়। এখন এই তৈরি হওয়ার পথ যদি আমি বন্ধ না করি, প্রশাসন ব্যাটারি রিক্সা বন্ধ করতে চায়, কথার কথা যে এই অভ্যুত্থানের পরে একটা আমরা দেখলাম যে ঢাকা শহরে ব্যাটারি রিক্সার একটা জাম্প হয়েছে কয়েক গুণ। এখন এটার সাথে তো বিপুল পরিমাণ বিনিয়োগ এবং বিপুল লোকের কর্মসংস্থান জড়িত। তাহলে যখন এই ব্যাটারি রিক্সাগুলি ফ্যাক্টরিতে প্রোডাকশন হইতেছে, কেউ একজন 50টা ব্যাটারি রিক্সার পিছনে বিনিয়োগ করে ফেলছে, তখন রাস্তায় এটারে বুলডোজার দিয়ে ভাঙা কোনো লাভ হবে না। যদি এটা মনে হয় যে এটারে নিয়ন্ত্রণ করা বা কোনো রেগুলেশনের মধ্যে আনতে হবে, তাইলে কোথায় ব্যাটারি রিক্সার প্রোডাকশন হইতেছে সেইটারে একটা নজরদারির মধ্যে আনতে হবে। কিন্তু এই আলাপটা কিন্তু কেউ করে নাই। কয়দিন পর পর আমরা দেখি যে প্রশাসনের লোকজন রাস্তায় ব্যাটারি রিক্সা সিজ করে এবং ভাঙে। কিছু রাজনৈতিক সংস্কৃতির রেটরিকে অনেক পরিবর্তন দেখছি। এখন পলিটিক্যাল লিডাররা অনেক রেসপন্সিবল কথা বলেন, আমরা সেটা দেখতেছি। এবং ফ্যাসিবাদ উত্তর যুগে আমরা রাজনৈতিক নেতাদের মধ্যে একটা মানে জনগণের শক্তিরে একটা সেন্সিবিলিটির মধ্যে থেকে দেখা এবং সেটারে বদার করা, এই জিনিসটা আমরা দেখতেছি। কিন্তু এটা আসলে শুধুমাত্র রেটরিকের উপর নির্ভর করে না, এটা শুধুমাত্র সুন্দর কথা এবং এফেক্টিভ কিছু দেখছি। এটা স্ট্রাকচারাল রাজনৈতিক দলের সংস্কার, একটা স্ট্রাকচারাল জায়গা, সেই কাজটা এখনো শুরু হয় নাই। সেটা বিএনপি সহ আমাদের মূলধারার রাজনৈতিক দলগুলি এই প্রশ্ন তুলবে। এখনো শুরু করতে পারিনি কেন? আমরা আসলে গুরুত্ব দেই নাই। জাতীয় মনোযোগের যে ব্যাপারটা, এই গুরুত্ব যে জায়গাটুকুতে না দেয়া হয়েছে সেই জায়গাটুকুতেও ছিল ফ্যাসিবাদ বেড়ে ওঠার সুযোগ। আমরা যে 24-এর গণ অভ্যুত্থান করলাম, কিছু মিলা এটা একটা প্যাকেজ। প্যাকেজটা কি, মানে ধরেন ক্ষমতাটা কিভাবে ডিল করা হবে, প্রশ্নটা ওই জায়গায়। মানে কেন আমরা আবার ভয় পাই যে এটা ফেরত আসতে পারে, কারণ আবার একটা ক্ষমতা, কাঠামোগত ক্ষমতার যে চর্চা, রাষ্ট্রের ক্ষমতা, সেটা একটা নতুন শক্তি ক্ষমতায় আসবে। অভ্যুত্থানের পরে এটা একটা অন্তর্বর্তীকালীন অবস্থা, এখানে নানান গোষ্ঠীর স্টেক, এরপরে আমরা একটা রাজনৈতিক ক্ষমতার পর্ব দেখবো। যেটা এই জায়গাটিতে বাকিবিল্লাহ ভাই প্রশ্ন সেটি হচ্ছে যে আপনিও বলছেন এবং বাহার ভাই বললো যে সুবিধাবাদীরা ঢুকে পড়ে এরকম বিশৃঙ্খলা করে। তো সুবিধাবাদীরা ঢোকে কার হাত ধরে, তাদের গেটওয়েটা কি? তো সেই সংস্কৃতির মানে সংস্কৃতি তো একবারে ওভার দ্য নাইট আমূল পরিবর্তন করা সম্ভব না, স্টেপ বাই স্টেপ। তাহলে সুবিধাবাদীরা এরই মধ্যে এসে পড়লো কি করে? একদম গোড়া থেকে প্রশ্নগুলি তুলতে হবে। একজন পলিটিক্যাল লিডার, তার পেশা কি, তার আয় কত, তার আসলে রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে তার ভিশন কি। আমি বলতেছি যে প্রত্যেকটা জিনিস এটা একদম গোড়া থেকে থরলি ধরে আমাদের এই জায়গায় প্রত্যেকটা জায়গায় মানে কাঠামোগত একটা পরিবর্তনের মধ্যে আনতে হবে। আমরা পুরা জিনিসটা আমরা এতদিন ধরে যেভাবে চর্চা করছি, আমাদের স্বাধীনতার 50 বছরে রাজনৈতিক দলের সংস্কার নিয়ে বা এই স্ট্রাকচারাল জায়গাগুলি নিয়ে আমরা কোনোদিন আলোচনাই করি নাই। অভ্যুত্থানের পরে আমরা সংস্কার নিয়ে আলাপ করতেছি। এর আগে আমরা যেটা হয়েছে যে আমরা একটা নিয়তিবাদী জায়গা থেকে আমরা অনেকে আশা করছি যে আচ্ছা সবাই ভালো হয়ে যাবে, নেতারা ভালো হয়ে যাবে, কিন্তু স্ট্রাকচারাল জায়গা ছাড়া কেউ ভালো হয় না, জবাবদিহিতা জায়গা ছাড়া কেউ ভালো হয় না। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদটা ক্রিয়েট করছে, এটা ব্যাপারটা এমন না যে, এটাও কিন্তু একটা পাওয়ার এবং স্ট্রাকচারাল লুপ হোল সে ক্রিয়েট করছে, ন্যাচারালি হয় না, লুপ হোল সে ক্রিয়েট করছে। এবং যখন তার হাতে অ্যাবসোলুট পাওয়ারের জায়গাটা আসছে, সেই অ্যাবসোলুট পাওয়ারের জায়গা থেকে আমরা দেখছি যে অ্যাবসোলুট করাপশনের এবং অ্যাবসোলুট যেই জালিম হয়ে ওঠা, সেটা কত বড় হইতে পারে। এখন আমরা আবার থরলি গোড়া থেকে এই আলাপটা তুলবো যে সমাজের মধ্যে অনেকেই এখন একটা উগ্র ডানপন্থার উত্থানের ভয় পাচ্ছে। এখন সেই ভয়ের মধ্যে কিন্তু এরা আবার একটা মূল মেইন স্ট্রিম পলিটিক্যাল ফোর্স, কিন্তু এখানে এই গোষ্ঠীগুলির এটা এই বিশেষ করে 5 আগস্টের পরে আমাদের অন্যতম কলঙ্ক যে ওই অভ্যুত্থানের গায়ে লাগছে, সেটা হচ্ছে বিভিন্ন রকম সন্ত্রাস, মাজারের উপর আক্রমণ, বিভিন্ন রকম আক্রমণ, এবং এর সাথে আমাদের পলিটিক্যাল ইসলামিক গোষ্ঠীগুলি জড়িত এরকম এভিডেন্স, এবং এটা আমরা বিভিন্ন পর্বে দেখছি। ফলে তারা যদি বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার মূল অংশীদার হয়ে উঠতে চায়,
তাহলে বাংলাদেশের জনগণের মনোভাব তাদের বুঝতে হবে। উগ্রপন্থাই হবে না তো বরং, কিন্তু ওই সেই লুপ হোলটা কিন্তু থেকেই যাচ্ছে। বাকি সম্প্রতি সময় আবার জাতীয় পার্টি কিন্তু একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তারা নতুন কমিটি করেছে এবং জাতীয় পার্টির একটি পক্ষ থেকে কিন্তু ক্ষমা চাওয়া হয়েছে। তো এটিকে আপনি কিভাবে দেখেন, ঠিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন একেবারে নাকের ডগায়? জাতীয় পার্টি বেসিক্যালি একটা বেশরম পলিটিক্যাল গ্রুপ, যে বাংলাদেশের ইতিহাসে দুইটা গণ অভ্যুত্থান, 24-এর অভ্যুত্থান কেন অন্য কোনো অভ্যুত্থানের সাথে মেলে না, কারণ বাংলাদেশের দুইটা মাত্র সিগনিফিকেন্ট অভ্যুত্থানে, বা একটা 71-এর মুক্তিযুদ্ধ আর 24-এর গণ অভ্যুত্থান, দুইটা পরাজিত গোষ্ঠী আছে এবং পরাজিত গোষ্ঠীর ট্রমা থাকে, সে এটা মাইনে নিতে পারে না। বছরের পর বছর, দশকের পর দশক সেই ট্রমা ক্যারি করে, যেটা আমরা জামাত ইসলামের মধ্যে দেখি এবং সেটারে ডিল করার মেকানিজমটা সে বাইর করে ফেলতে পারে না। আওয়ামী লীগের মধ্যে দেখতেছি যে সে এই ট্রমা মনে হয় আগামী 50 বছরও সে ক্যারি করবে, কিন্তু সে বাংলাদেশের মানুষের ওপর তার সে যেই অত্যাচার, নির্যাতন এবং ট্রমার স্মৃতি তৈরি করছে, এটার সে রিভার্স হিসেবে নিজেরই ভিকটিমহুডের মধ্যে সে নিয়ে যায়, যে সেই ভিকটিম, এখানে এটা হয়েছে ওইটা হয়েছে। জাতীয় পার্টিরে কেন বেশরম বললাম, যে ওদের এই ট্রমাটাও নাই। ফয়সাল বাহার, আপনার কাছ থেকে আরেকটি জিনিস শুনতে চাই। 2014 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছিলেন যে সেদিন শেখ হাসিনা সীমান্ত দিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন এবং জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনাও জড়িত। এর সত্যতা কতটুকু আসলে? তিনি কি নিছক রাজনৈতিক এক ধরনের রেটরিক তৈরি করবার জন্য এটি বলেছেন, না এর পেছনে সত্যতা কিছু থাকতেও পারে? আচ্ছা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষক ছিলেন, বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি ছিলেন, আধুনিক বাংলাদেশের উপকার ছিলেন। তার এই নির্মম হত্যাকাণ্ডের একটা সুষ্ঠু, নিরপেক্ষ, একটা থরো একটা তদন্ত হতে হবে এবং সেটা বাংলাদেশে আমার মনে হয় না হয়েছে এখন পর্যন্ত। এই মামলাটা সুষ্ঠু তদন্ত হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রশ্নটা এখানে আসছে বারবার, বিভিন্ন বিএনপি আমাদের নেতাদের কথায় বা অন্যান্য প্রসঙ্গে আসছে বিভিন্ন সময়। এটার ক্ষেত্রে আমরা যদি ওই সময় পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করি, এখন যদি আমরা ওই সময় পারিপার্শ্বিক অবস্থা বিচার করি, তাহলে এটা সত্যতা আমার কাছে মনে হয় যে উনি জড়িত ছিলেন। কিভাবে? যে শেখ মুজিবের মৃত্যুর পরে উনি ব্রাসেলসে ছিলেন, বেলজিয়ামের ব্রাসেলসে ছিলেন, তারপর তিনি জার্মানি হয়ে ইন্ডিয়াতে চলে আসেন এবং দেশে আসার আগ পর্যন্ত তিনি ইন্ডিয়াতে অবস্থান করেন এবং ওই সময় আপনার আওয়ামী লীগের কাউন্সিল হয় 14, 15, 16 ফেব্রুয়ারি এবং কাউন্সিলেই উনি নেত্রী নির্বাচিত হন। তখন ইন্দিরা গান্ধীর যে অনুরোধ করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাছে, তিনি ওই অনুরোধ রক্ষা করে তাকে সুযোগ দেন বাংলাদেশে আসার, রাজনীতি করার, এবং তিনি বাংলাদেশে আসেন 17ই মে। আর 29শে মে রাতের বেলা আর কি 30শে মে আমরা দেখি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। এবং এটাতে আপনার যারা আমাদের জেনারেল মঞ্জুরকে আমরা সামনে আনি যে উনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কিন্তু এটার আসল কুশল আমার কাছে মনে হয় যে জেনারেল এরশাদ। জিয়াউর রহমান হত্যাকাণ্ড, মঞ্জুরকে তিনি ওই সময় হত্যা করা হয় যাতে ওই সময় আমার মনে হয় যে কোনো সাক্ষী আশেপাশে যারা তাদের না থাকে। এবং এই এরশাদ সত্তার সাহেবের নির্বাচিত একটা সরকারকে, 81 সালে নির্বাচিত একটা সরকারকে তিনি একটা রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে, ষড়যন্ত্রমূলক একটা অভ্যুত্থানের মাধ্যমে তিনি 82 সালের 24শে মার্চ তিনি উৎখাত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এবং পরবর্তী ঘটনাচক্রে আপনি দেখবেন যে শেখ হাসিনা যখন এরশাদ ক্ষমতা নেয়, তখন তিনি এই বলেছিলেন আই এম নট আনহ্যাপি, এটা শেখ হাসিনার কথা। এবং যেমন হত্যাকাণ্ডের সময় তিনি বর্ডারে চলে গিয়েছিলেন সাজেদা চৌধুরী সহ, ওইখানে তিনি দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। এবং তার পরবর্তীতে যে এরশাদের শাসনকে বৈধতা দেয়া 86 সালের নির্বাচন, সেটা কিন্তু হাসিনা ওই নির্বাচনে জাতীয় বেঈমান নিজেকে ডিক্লেয়ার করে ওইখানে গেছে, এরশাদকে বৈধতা দিয়েছে। এবং পরবর্তীতে এরশাদের পতনের পরে যেই এরশাদকে যে বাংলাদেশের রাজনীতি পুনর্বাসনের কথা বললেন, যে পুনর্বাসনটা কিন্তু আবার এই হাসিনার হাত ধরে হয়েছে। এবং বাংলাদেশের যেই হাসিনার আবার এই যে ফ্যাসিবাদের যে বৈধতা, সেটা আবার এরশাদ দিয়েছেন। সেটা আপনারা দেখছেন, ভারতের সুজাতা সিং উড়ে এসে এখানে এরশাদকে নির্বাচন, এখানে একটা ট্রায়াঙ্গুলার একটা ইভিল নেক্সাস আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া, হাসিনা এবং এরশাদ। ইন্ডিয়া কখনো চায় নাই তার বর্ডারে একটা
শক্তিশালী রাষ্ট্র মেরুদণ্ড সহ একটা রাষ্ট্র দাঁড়াক। তাই সে একটা তার যেন যে আওয়ামী লীগ তো তার সবসময়ই পোষ্য ছিল, পাশাপাশি এরশাদ তার পোষ্য একটা দল হিসাবে পরিণত হয়েছে। এবং আপনারা 24-এর ইলেকশন আগে দেখেছেন যে জিএম কাদের এরশাদের মৃত্যুর পরে সে যখন ইন্ডিয়াতে গেল, তাকে সাংবাদিক আপনারা প্রশ্ন করলেন যে কি আলোচনা হয়েছে, বললে যে ইন্ডিয়ার অনুমতি ছাড়া সে কিছু বলতে পারবে না। তার মানে তার দায়বদ্ধতা হচ্ছে বাংলাদেশের চেয়ে বেশি ইন্ডিয়ার কাছে, এবং আওয়ামী লীগের যে দায়বদ্ধতা সেটাও বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কাছেই বেশি। এবং ইন্ডিয়ার স্বার্থ ছিল যে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অথবা জিয়া পরিবারের যে পরবর্তী যে উত্তরাধিকার তারেক রহমান এরকম শক্তিশালী নেতৃত্ব, অথবা খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা যিনি কখনোই আপোষ করেন নাই, তাদের নেতৃত্বে একটি শক্তিশালী দেশ দ্বারা সেটা তারা চায় নাই। ফলে আমরা মনে করি এই ইভিল নেক্সাসের মাধ্যমেই আজকে এই আমাদের ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড ঘটেছিল। এবং ইভেন এই যে প্রাসঙ্গিক এখন বলছি এই জন্য, আপনি দেখবেন মেজর সাদিক এই কিছুদিন আগে আমরা ট্রেনিং করেছে, তার ওয়াইফ সুমাইয়া সহ এরকম জড়িত ছিল এই ট্রেনিংয়ে, আর্মস ট্রেনিংয়ে তাদেরকে দেওয়ার জন্য। এবং ওই সময়েও যে চিটংয়ের যে হত্যাকাণ্ড, আপনার 28 তারিখ 30 তারিখ হয়তো 28 তারিখ জেনারেল এরশাদ চট্টগ্রামে গিয়েছিলেন, এবং সেখানে তিনি ক্যান্টনমেন্টের মতিউর রহমান সাহেবের সাথে তিনি ওইখানে কথা করেছেন, মেজর জেনারেল সাহেব তিনি বৈঠক করেছেন। এবং মঞ্জুরের ওয়াইফও কিন্তু এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এবং এখনও আমরা এই ধরনের একটা যে এখনও হাসিনা ইন্ডিয়াতে আছেন, এবং এখনও ইন্ডিয়া এই সরকারকে এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তাই আমরা বলি যে এটা একটা ইভিল নেক্সাসের মাধ্যমে এই যে আওয়ামী লীগ, হাসিনা এবং এইটা হচ্ছে। বাহার ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো বাকিবিল্লাহ। পরিবর্তিত বাংলাদেশে আমরা একটি জাতীয় নির্বাচনের সামনে আমরা এগোচ্ছি বাংলাদেশ, এবং অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, গোটা স্টেক কিন্তু নির্বাচনমুখী। এর মধ্যে কিন্তু যে অভ্যুত্থানের যে পক্ষের শক্তিগুলো তাদের মধ্যে এক ধরনের অনৈক্য বা অবিশ্বাস দানা বেঁধেছে, এবং সেটি একটি পক্ষ বলছে নির্বাচন হতে দেয়া হবে না বা নির্বাচন এর আগে হওয়া ঠিক হবে না, আবার একটি পক্ষ বলছে যে নির্বাচনে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে ফেলছেন, যে আওয়ামী লীগকে বাইরে রাখা ঠিক হবে না। এই যে টোটাল সবটা মিলে একটা এক ধরনের গোমট পরিবেশ, আপনি কি বলবেন? রাজনীতির একটা এরকম ক্ষমতা, নির্বাচন, এগুলি যে কমপ্লেক্স ছাড়া ঘটে যাবে সেটা তো হবে না। খুব ভালো হইতো যে অভ্যুত্থানের পরে একটা প্রপার আরও যদি হারমোনি ক্রিয়েট করা যায়, তো সেই হারমোনিটা আসলে শুরু থেকেই আমরা মিস করছি। সমাজে এখানে নানান মার্জিনাল গোষ্ঠী আক্রান্ত হয়েছে, এবং বিশেষ করে পরে আইসা আমরা দেখছি যে এই মব সন্ত্রাসে যাকে তাকে ফ্যাসিবাদের দোষর ট্যাগ দেয়া, এগুলি যেটা হয়েছে যে এগুলি আমাদের ক্ষতি করছে। এগুলি আমাদের জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে সোশ্যাল ইন্টিগ্রেশনের মধ্যে যেটা ফ্যাসিবাদ আমাদের সামাজিক পরিকাঠামো এবং এই আমাদের এই বোধটারে ভেঙে দিছিল, সেটা আমাদের নতুন একটা সমাজ এবং ঐক্যবদ্ধ সমাজ আমরা জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা তৈরি হয়েছি আসলে ওইভাবে এই আন্দোলনটার মধ্যে সবাই একসাথে রাস্তায় থাইকা। কিন্তু সেটা ব্যাপকভাবে নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে যেটা হয়েছে যে এই অভ্যুত্থান ইন্টারিম, এটার মধ্যে দিয়ে আমরা আরো বেটার বা এটারে প্রলং করার মধ্যে দিয়ে আমরা সংস্কার বা স্ট্রাকচারাল জায়গায় বেটার কিছু পাইতে পারি, সেই বোধটা আসলে ডাউন হয়ে গেছে। ফলে বেশিরভাগ মানুষই এখন কুইক ইলেকশন, এবং অবশ্যই এখানে ইলেকশনের পরে যেই সংস্কারের আলাপ আমরা করলাম সেটা জারি রাখা, যে আমাদের যে ইন্টিগ্রেটেড সমাজ, সেই সমাজের যে আলাদা একটা লাইভ প্রাণবন্ত সত্তা হিসেবে এই আর্গুমেন্টটা পলিটিক্যাল পাওয়ারের সাথে, সরকারের সাথে জারি রাখতে হবে। সেইটাই আমাদের ওয়ে আউট। এখন আমরা ইলেকশন পিছায় বা অন্য কোনো কিছুর মধ্যে দিয়ে আমাদের বেটার কিছু অ্যাচিভ করার নাই। এটা এই আলোচনাটা 6 মাস আগে করলেও এটার পক্ষে একটা লজিক্যাল মানে কাঠামো দাঁড়ায় যাইতো। এখন যদি কেউ বলে যে না ইলেকশন পিছাইতে হবে, এটার সাথে আমাদের তরুণ প্রজন্ম, অভ্যুত্থান ইত্যাদি ইত্যাদির স্বার্থ জড়িত, সেটা আর আসলে একদমই লজিক্যাল শোনায় না। মনে হয় যে সেক্ষেত্রে বাকি ভাই আমরা শেষ করব 30 সেকেন্ডে। সরকারের করণীয় কি? সরকার বা স্টেক যারা রয়েছে নির্বাচনমুখী যে স্টেকগুলো, তাদের করণীয় কি? কর্মকাণ্ড কেমন হওয়া উচিত? হ্যাঁ, আমরা এই তো ইলেকশনের মধ্যে ঢুকে পড়ব। আমাদের এই ইলেকশনের মধ্যে এটা যেন শুধুমাত্র ক্ষমতা সর্বস্ব ইলেকশন না হয়। আমরা একটা জান্ত অভ্যুত্থানের স্মৃতি এখনো আমাদের তাজা, এবং তাতে প্রচুর রক্তপাত এবং প্রচুর আত্মদানের যে ঘটনা, আমাদের এই নির্বাচনটা যেন
একদম শুধুমাত্র আমি ক্ষমতা নিব সেই জায়গাটা না হয়, একটা নতুন বাংলাদেশ, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি, একটা বেটার সময়। সেটা যেন এনশিওর করতে পারে, এবং সংস্কারের যে ডিজায়ারটা ক্রিয়েট হয়েছে পুরা রাষ্ট্র এবং সমাজে, এটা কিন্তু ক্রিয়েট হয়েছে, এটাকে যেন অবজ্ঞা না করে নতুন সরকার। জি, আমাদের প্রত্যাশা তাই। ধন্যবাদ বাকিবুল্লাহ আপনাকে, ধন্যবাদ ফয়সাল বাহার আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে। প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।